প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আবারও দেখা। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি। এর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এর আগে তোমাদের পদার্থবিজ্ঞানের তোমাদের অনলাইন ক্লাসে আসলে আমরা এটা শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা অনেকগুলো রসায়নের কিছু ক্লাস তোমাদের জন্য আপলোড করেছি, তোমরা সেগুলো দেখছো। আমরা তারই ধারাবাহিকতায় আবার পদার্থবিজ্ঞানের কিছু ক্লাস আপলোড করব ধারাবাহিকভাবে। তার মধ্যে আমি চতুর্থ অধ্যায়টাকে কয়েকটা পার্টে বিভক্ত করছি। তার মধ্যে আজকে আমরা প্রথম অংশ তোমাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমার মনোযোগ সহকারে দেখবা এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো পুনরায় তোমাদের দেখে দেওয়ার। তো তার এই ধারাবাহিকতা আসলে আমরা আজকে শুরু করি। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে যে কাজ ও শক্তি। কাজ আসলে কাজ কি? কাজ হচ্ছে মূলত তোমরা আসলে আমরা কাজ বলতে বুঝি ঘুমানো একটা কাজ, বসে থাকা একটা কাজ। আমরা ছোটোবেলা থেকে জানছি, আমরা বাস্তব জীবনে যাই কিছু করি সেটাকে কাজ মনে করি, কিন্তু পদার্থবিজ্ঞান এটাকে অন্যভাবে একটু ব্যাখ্যা করে। আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে কাজ বলতে বোঝায় তোমার যদি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটলে বা বস্তুটির যদি স্মরণ ঘটে তাহলে সেখানে কাজ হয়। অর্থাৎ কাজ হওয়ার জন্য সেটা বাস্তবিক ক্ষেত্রে তারা দেখতে চায়। সেটা কি? যেমন আমি যদি এখানে মনে করো ভরের একটা বস্তুকে বিবেচনা করি, তার উপর যদি আমি F বল প্রয়োগ করি, এখানে আমরা জানি F বল প্রয়োগ করলে বস্তুটির স্মরণ ঘটে এখানে যদি আসে, অর্থাৎ স্মরণ কতটুকু হলো, যদি S পরিমাণ স্মরণ হয় এখান থেকে এখানে আসলো, তাহলে এই ক্ষেত্রে একটা বস্তুর উপর যদি তুমি F বল প্রয়োগ করো, বস্তুটি যদি পরিবর্তনে এখানে আসলো, অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার স্মরণ হয়েছে কত? S। তাহলে সেক্ষেত্রে বস্তুটির টোটাল কাজ কতটুকু হবে? টোটাল কাজ W আমরা কাজ ওয়ার্ক W লিখতে পারি F ইন্টু S। অর্থাৎ আমরা যদি বলতে পারি সংখ্যাটাকে কীভাবে বলবো, আমরা এখান থেকে একটা সমীকরণ ফাইলে আমরা এই সংখ্যাটাকে আমরা বলবো, যদি কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরল রেখা বরাবর যে পরিবর্তনটা ঘটে সেটাকে বলা হয় যে কাজ। একদম সিম্পল হিসাব। তো এটা হচ্ছে যে বলের যেদিকে যায় বলের দিকে কাজ। অনেক সময় দেখা যায় যে কি বলের বিরুদ্ধ কাজ ঘটে। বলের বিরুদ্ধে কাজ কি? দেখা যাচ্ছে কি, ধরো তুমি এই বস্তুটাকে এদিক থেকে আসতেছে, তুমি কি করছো, এখান থেকে একটা বল প্রয়োগ করতেছো, এদিক থেকে একটা বল প্রয়োগ করতেছো, এদিক থেকে একটা বল প্রয়োগ করতেছো, কিন্তু বস্তুটি এখান থেকে বল বেশি হওয়ার কারণে তোমাকে টেনে তোমাকে এখানে নিয়ে আসলো, মনে করো এরকম ঘটনা ঘটে না? তো এই ক্ষেত্রে তুমি সেটাকে কীভাবে ব্যাখ্যা করবে? দেখা গেল এটাকে বলা হয় যে বলের বিরুদ্ধে কাজ। এটাকে বলা হয় যে কি? বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ কোনটা? অর্থাৎ যখন তুমি একটা বস্তু তোমার দিকে আসছে, তুমি এটাকে ধাক্কা দিয়েও দিকে নিয়ে যেতে হবে, কিন্তু তোমাকে ধাক্কা নিয়ে দিকে নিয়ে আসতেছে, তখন সেটা কী হবে? বলের বিরুদ্ধে কাজ। যখন বলের বিরুদ্ধে কাজ হয় তখন তুমি লিখতে পারো কি? সেক্ষেত্রে আমরা লিখব W ইকুয়াল F ইন্টু মাইনাস S। তখন হবে যে কি? মাইনাস FS। তাহলে দেখো বস্তুটার স্মরণটা কিন্তু যে কাজটা হচ্ছে সেটা ঋণাত্মক কাজ, নেগেটিভ কাজ। আর এখানে কিন্তু যখন বলের দিক বরাবর যাচ্ছে, বল যেদিকে যাচ্ছে স্মরণও সেদিকে ঘটছে, তখন সেটা হচ্ছে যে কি তোমার বলের দ্বারা, অর্থাৎ সরলরেখা বরাবর স্মরণ করতেছে, বল যেদিকে প্রয়োগ করতেছে বস্তুটির স্মরণও সেদিকে করতেছে, সেটা হচ্ছে যে কি তোমার ধনাত্মক কাজ। যে কাজটা করবে সেটা ধনাত্মক হবে, পজিটিভ হবে। কিন্তু বলের বিপরীত দিক থেকে যে কাজটা হয় সেটাকে আমরা নেগেটিভ বা ঋণাত্মক কাজ বলবো। আশা করি বুঝতে পারছো। এই ক্ষেত্রে আরও একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে কি দেখা যাচ্ছে কি অনেক সময় সরলরেখা বরাবর যদি না ঘটে, যদি সরলরেখা বরাবর না ঘটে তখন কি হয় দেখো। যেমন আমরা যদি এখানে লিখি, এই একটা বস্তু যখন দেখো এই সরলরেখা বরাবর না গিয়ে এভাবে যাচ্ছে, একটু বেঁকে গিয়ে দেখো এইভাবে গিয়ে ধরো এখানে যখন একটা কোণ উৎপন্ন করলো, থিটা কোণ, ধরো সাপোজ একটা থিটা কোণ উৎপন্ন করলো, তুমি যখন এটার উপর F বল প্রয়োগ করতেছো, তখন এটা দিকে বল প্রয়োগ করার কারণে বস্তুটি স্মরণ করতেছে, এই S স্মরণ করছে, ঠিক আছে, এটা কোথায়? থিটা কোণ উৎপন্ন করে F বল প্রয়োগের কারণে সেটার স্মরণ S ঘটলো। তখন এটাকে বলা হয় বস্তুটি যদি সরলরেখা বরাবর না গিয়ে একটু বেঁকে গিয়ে যদি থিটা কোণ উৎপন্ন করে, বস্তু যদি যে স্মরণ ঘটে
সেইটাকে আমরা বলবো যে কি, সেই কাজটাকে আমরা বলতে পারি যে কি, দেখো সেক্ষেত্রে মানে কাজের পরিমাণটাকে আমরা কীভাবে হিসেব করব, সেক্ষেত্রে কাজের পরিমাণ হিসেব করব ডাব্লিউ ইকুয়াল এফ এস কোসেক থিটা, কস থিটা সরি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। অর্থাৎ বল এবং সরণের গুণফল হচ্ছে তা কার সরণের গুণফল, অর্থাৎ থিটা কোসেক, থিটার সাথে কোসেকের যে গুণফলটা হবে বল এবং সরণের, সেটা হচ্ছে এখানে এই, অর্থাৎ যখন একটু বেঁকে গিয়ে গেলে তখন সেই কাজটা হবে যেটা টোটাল কাজটা, অর্থাৎ থিটা কোণ উৎপন্ন করলে এটা কিন্তু সরল রেখা বরাবর না গিয়ে একটু বেঁকে গিয়ে যদি এরকম কাজ করা হয় বলের দিকে, তখন সেই কাজটাকে আমরা এভাবে টোটাল কাজটাকে এভাবে হিসাব করব। তাহলে আমরা এখান থেকে কয়টা সমীকরণ পাই, দেখো এই একটা সমীকরণ পাইছি, একটা সমীকরণ পাইছি, একটা সমীকরণ পাইছি। তাহলে এই তিনটে সমীকরণ ব্যবহার করে আমরা কী পরিমাণ কাজ করতেছি সেটা আমরা নির্ণয় করতে পারবো। আশা করি বুঝতে পারছো। এরপর আসো আমরা আরেকটা বিষয়, কাজের একক। আসলে কাজের এককটা কি আমরা একটু আলোচনা করি। আমরা জানি এতক্ষণে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল তোমার এফ ইন্টু এস। দেখো এফ বল, আমরা জানি বলের একক নিউটন, আর এস মানে সরণ, সরণের একক দৈর্ঘ্য বা এগুলা, সরণ মানে দৈর্ঘ্য বা, তাহলে এটাকে আমরা যদি মিটার দিয়ে প্রকাশ করি তাহলে নিউটন ইন্টু মিটার, এটাকে বলা হয় যে জুল, এটাকে জুল দিয়ে প্রকাশ করে। তাহলে কাজের একক হচ্ছে কি জুল। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম কাজের একক জুল। এরপর আসো কাজের মাত্রা। কাজের একক তো নির্ণয় করলাম, এবার আমরা মাত্রা নির্ণয় করব। মাত্রাটা কীভাবে নির্ণয় করবো একটু দেখো। কাজের মাত্রা নির্ণয় তো আমরা জানি এই ক্ষেত্রে সেম কাজটা লেখো আমরা, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে দেখো এফ হচ্ছে কি বল, আর ইন্টু এস মানে কি সরণ, তোমরা জানো সবাই। তাহলে দেখো আবার আমরা জানি কি বল ইকুয়াল হচ্ছে কি তোমার, বল ইকুয়াল হচ্ছে তোমার ভর ইন্টু ত্বরণ, কেমন, আর এখানে আছে তোমার কি সরণ। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা ভরের মাত্রা, আমরা দ্বিতীয় অধ্যায়গুলো তোমাদেরকে দেখাইছি, ভরের মাত্রা রেখার সময় এটাকে বড় হাতের দ্বারা লিখতে হয়। আর আরেকটা জিনিস আগে আমরা এটি বের করে ফেলি, ত্বরণ সমান আমরা কি জানি দেখো তো, ত্বরণ সমান জানি আমরা বেগ ডিভাইডেড বাই সময়, কেমন, বেগ ডিভাইড বাই সময়। তাহলে এখানে বেগ মানে হচ্ছে আবার তোমার সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ডিভাইডেড বাই কি সময়। এরপরে নিচে আরেকটা সময় আছে, তো আমরা যদি এইভাবে করি এটাকে উপরে সরণ থাকবে আর নিচে সময় গুণ করলে সময় স্কোয়ার হয়ে যাবে, কেমন। তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে কী পাই, আমরা যেরকম বরের মাত্রার জন্য আমি লিখি, ঠিক সেম আমরা সরণের মাত্রার জন্য কি লিখব, আর সরণের মাত্রার ক্ষেত্রে আমরা জানি যে কি লিখতে হয় এল, আর সময়ের মাত্রার ক্ষেত্রে লিখতে হয় টি। এগুলো আমরা প্রথম দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আলোচনা করছিলাম, তোমরা দেখছো নিশ্চয়। এরপরে দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি এখন ভরের মাত্রা এম আর ত্বরণের মাত্রা, আমরা তাহলে এখানে কি লিখতে পারি দেখো, সরণ হচ্ছে কত তোমার এল, সময় হচ্ছে টি, আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা লিখে দিলাম এল টি স্কোয়ার। আমরা ত্বরণের মাত্রা তাহলে এল টি স্কোয়ার, এল টি ইনভার্স টু, এটাও লিখতে পারি সরাসরি, কারণ আমরা ওইখানে আগে যেটা বের করছি। তারপর আমি একটু দেখা দিচ্ছি তোমাদের বুঝিয়ে সুবিধার্থে, সরণের মাত্রা হচ্ছে তোমার কত এল, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে এম এল দুইটা আছে স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে আমরা এটা এখান থেকে কাজের মাত্রা বের করলাম, দেখছো কাজের এককও বের করতে পারবা তোমরা, কাজের মাত্রা তাহলে বের করতে পারবে, একদম সহজ। যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আশা করি সবাই পারবা, আমার ধারণা তোমরা অবশ্যই বুঝতেছ। তাহলে দেখো এগুলো কিন্তু আসলে অনেক চমৎকার, তোমরা যদি বুঝে আস্তে আস্তে করে দেখবে যে তোমার কষ্ট হবে না, এগুলো মনে থাকি যাবে। একটু প্র্যাকটিস করে নেবে, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে একদম সহজ। তাহলে বেসিকটা যদি তোমার জানা থাকে, যখন আমরা ম্যাথগুলো করবো তখন তোমাদের কাছে এগুলো সহজ মনে হবে। অর্থাৎ বেসিক যারা বুঝবে, আমরা বেসিকগুলো আলোচনা করার চেষ্টা করতেছি, এরপর তোমাদের যখন সৃজনশীল করবে তখন একদম সহজ হয়ে যাবে। তাহলে আসো কাজের একক এবং মাত্রা আলোচনা করছি। আরেকটা জিনিস মনে করো, এই যে তুমি কাজ করে এতদিন তো জানতা, এখন মনে করো তুমি বললো যে এক জুল কাজ বলতে কি বুঝো, এরকম প্রশ্ন আসে তোমাদের, এরকম আসে, বা 20 জুল বা অনেক রকম প্রশ্ন হয়, বলতে কি বুঝো এরকম প্রশ্ন করে, যত জুল বলে আর কি। তখন তোমাকে সেটা চিন্তা করতে হবে যে আমরা জানি ডাব্লিউ কাজ ইকুয়াল টু হচ্ছে কি বল ইন্টু সরণ, ঠিক আছে। তাহলে দেখো তুমি এখানে 1 জুল বলতে আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে 1 মিটার সরণ ঘটলো,
অর্থাৎ কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, যদি বস্তুর সরণ 1 মিটার করে, সেটাকে আমরা 1 জুল কাজ বলতে পারি। আর যদি 20 জুল বলে, তখন তুমি বলবে যে কি, ধরো এটা তুমি 20 জুল বললে সেটা বিভিন্নভাবে লেখা যায়। যেমন আমি যদি এখানে 5 নিউটন বল প্রয়োগ করি যদি, তাহলে 4 জুল কাজ, এই মানে 4 মিটার সরণ ঘটে, 4 মিটার সরণ ঘটে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বস্তুটির 20 জুল কাজ হয়েছে। অথবা তুমি এখানে আবার এখানে 4 লিখতে পারো, চেঞ্জ করে দিতে পারো। 4 নিউটন বল প্রয়োগ করলে যদি 5 মিটার সরণ ঘটে, তখন সেখানে 20 জুল কাজ হয়েছে। অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, 10 নিউটন বল প্রয়োগ করলে যদি 2 মিটার সরণ ঘটে, তাহলে সেখানে 20 জুল কাজ হয়েছে। এইভাবে তোমাদের পরীক্ষা যদি এইভাবে দেয়, তাহলে তোমরা আশা করি লিখতে পারবে, একদম সহজ। এরপরে আসো, আমরা কাজের মোটামুটি আমরা প্রাথমিক ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে শক্তি, আজকে এবার শক্তি সম্পর্কে আমরা একটু ধারণা দিই। শক্তি আসলে কি, শক্তিটা কি দেখো, তোমাদের বইয়ের মধ্যে বিষয়গুলো আসলে অনেক সুন্দর করে লিখছে, তোমরা একটু পড়ে নিবা, যাতে আরও তোমরা ক্লিয়ার হওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আমিও বলার জন্য, ঠিক আছে। এরপরে দেখো, কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আমরা সবাই জানি, এটা তোমার নিচের ক্লাসে পড়ে এসছো। কোনো বস্তুর যে কাজ করার একটা সামর্থ্য থাকে, তার শক্তি, তোমার শক্তি থাকলে তো তুমি কাজ করবা। তো কাজ করার যে সামর্থ্য, সেটাকে বলা যায় আসলে মূলত শক্তি। শক্তির আসলে শক্তির একক যেটা, কাজের এককও সেটা। তারপরে শক্তির মাত্রাও কাজের মাত্রা একই। প্রায় কাজের সাথে শক্তির প্রায় মিল, মানে শক্তির সব কিছু প্রায় কাজের সাথে মিল। আমরা যেরকম শক্তির W=Fs লিখছি, শক্তির ক্ষেত্রে আমরা সেটা লিখব, অর্থাৎ এত পরিমাণ কাজ, এটাকে বোঝায় এই পরিমাণ শক্তি দ্বারা এই পরিমাণ কাজ বোঝায় এটা। কিন্তু এই ক্ষেত্রে শক্তির অন্য একটি একক রয়েছে আবার, ঠিক আছে। শক্তির অন্য একটি একক রয়েছে যা দ্বারা আমরা শক্তিকে হিসাব করি, সেটা হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট পার আওয়ার, যেটা আমরা ওয়াট পার ঘন্টা আসলে এটা। তো এটা কি আসলে, এটাকে আমরা একটু ব্যাখ্যা করলে দেখো এটা কীরকম হয়। এটাকে যদি আমরা এভাবে লিখি, কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। দেখো এখানে কিলো, 1 কিলোওয়াট পার আওয়ার বা কিলোওয়াট একই, এখানে একটা বোঝাচ্ছে। তো আমরা যদি এখানে এইভাবে লিখি 1 কিলো, মানে আমরা জানি 1000, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, ঠিক আছে। আর মনে রাখবা 1 ওয়াট সমান হচ্ছে তোমার 1 জুল পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে যদি 1000 ওয়াট সমান লিখি, তাহলে 1000 জুল পার সেকেন্ড, ঠিক আছে। এরপরে আবার ঘন্টা, আমরা জানি 1 আওয়ার সমান হচ্ছে তোমার কত, 3600 এত সেকেন্ড। 1 ঘন্টাকে যদি সেকেন্ডে নেওয়া, এটা তোমরা সবাই জানো, ক্লাস থেকে করে আসছো। 1 আওয়ার সমান, এটা যদি না বুঝো তাহলে তুমি এভাবে করে দেখতে পারো। আমরা জানি 1 ঘন্টা সমান কত, 60 মিনিট, ঠিক আছে। তাহলে 60 মিনিট সমান হচ্ছে কত, এই 1 মিনিট সমান হচ্ছে কত তোমার 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট সমান হবে যে কত, 60 গুণ 60, 3600 এত সেকেন্ড, 3600 সেকেন্ড। এই যে এটা সিম্বল হিসেবে, এটা তোমরা আসলে জানো, তারপরে আমি একটু দেখা দিলাম। এরপরে এখানে আমরা যদি এটাকে লিখি, এই 1 কিলোওয়াট পার ঘন্টা, এটাকে আমরা যদি একসাথে লিখি, তাহলে সেটা কী হয় দেখো। তখন আমরা প্রথমে এই 1 কিলোওয়াট থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কত, এত জুল পার সেকেন্ড, আর ঘন্টার থেকে এটা পাইলাম। তাহলে আমরা লিখতে পারি 1 কিলোওয়াট পার আওয়ার ইকুয়াল হচ্ছে কত তোমার 1000 জুল পার সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড। এটা ইনভার্সের যেহেতু এটা নিচে যাবে, এটার সাথে চলে যাবে, আর তাহলে থাকে কত, এটাকে যদি আমরা লিখি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 2 ঘর 3 ঘর, এখানে 3 ঘর, 10 টু দি পাওয়ার 6, আর এখানে জোল থাকবে, ঠিক আছে। তাহলে আমার মনে তোমরা বুঝতে পারছো। তাহলে শক্তির আরেকটা একক আছে, সেটা দিয়ে আমরা কীভাবে হিসাব করতে হবে, আমার ধারণা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এরপরেও আমাদের আজকে আমরা পরবর্তীতে আমরা শক্তির বিভিন্ন রূপ, যান্ত্রিক শক্তি,
তারপরে এটার থেকে স্থিতিশক্তি বা বিভব শক্তি এবং গতিশক্তি এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এগুলোর গাণিতিক রূপগুলো দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে পাঠে। তোমরা আশা করি কন্টিনিউ করবে ক্লাসগুলো, তাহলে তোমাদের এই অধ্যায়গুলোতে আর সমস্যা হবে না। আজকে আমরা যতটুকু আলোচনা করছি এটা ভালো করে দেখবা। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।